হ্যালো স্টুডেন্ট, আজও আমরা সরলরেখা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম বলতে কি বুঝি। বিষয়টি বলার আগে তোমাদের ছবির মাধ্যমে বিষয়টি একটু বলতে চাই। এটা আমার OX, এটা OY এক্সিস, এটা একটা সরলরেখা। ঠিক আছে, এই সরলরেখাটার আমি অভিলম্ব ফর্ম বার করতে চাইছি। এক্স অক্ষকে এ, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে এবং মূল বিন্দু ও এর স্থানাঙ্ক 0,0। এই সরলরেখাটার লম্ব দূরত্ব অর্থাৎ ও থেকে এই সরলরেখাটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি ও এর নাম দিলাম, এটা হচ্ছে পি ছোট হাতে, মানে ও এন এর দৈর্ঘ্যটা হচ্ছে পি। এবং এই ও এন এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে। তাহলে এবি সরলরেখার অভিলম্ব আকার অর্থাৎ এই সরলরেখাটার অভিলম্ব আকার হবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে দেখো, কোনো সরলরেখার ওপর মূল বিন্দু থেকে অঙ্কিত অভিলম্বের দৈর্ঘ্য পি এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করলে সরলরেখাটির সমীকরণ হবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। ইহাকে সরলরেখার নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার বলা হয়ে থাকে। এই যে এবি সরলরেখা আছে, এইটার আমরা অভিলম্ব আকার বার করতে চাইছি। তাহলে ও বিন্দু থেকে এবি সরলরেখার প্রথমে লম্ব দূরত্ব বার করব, এটা হচ্ছে পি, এবং এক্স অক্ষের সঙ্গে এই ওএন সরলরেখাটার কত কোণ উৎপন্ন করেছে সেটা নির্ণয় করব। তাহলে অভিলম্ব আকার হবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। ইহাকে সরলরেখার নর্মাল ফর্ম বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা যখন পরীক্ষায় কোনো একটা ইকুয়েশনকে নর্মাল ফর্মে করতে বলবে তখন আমরা একটু অন্যভাবে করব, দেখবে সহজভাবেই করব খুবই। দেখো, একটা আমি উদাহরণ দিয়ে দেখাই কীভাবে করব। ধরো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরলরেখা থেকে সরলরেখাকে অভিলম্ব আকারে প্রকাশ করো। এটা দুটো কেস হবে, কারণ এর অভিলম্ব আকার নির্ভর করবে এই সিটার ভ্যালুটার উপর। সিটার ভ্যালু পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ হলে একটা পদ্ধতি হবে আর নেগেটিভ হলে আর একরকম পদ্ধতি হবে। কেস 1, যখন সি ধনাত্মক অর্থাৎ সি গ্রেটার 0 অর্থাৎ সিটা হচ্ছে পজিটিভ, তাহলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 অর্থাৎ এটা সিটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এটা ধনাত্মক সংখ্যা, অর্থাৎ এটা হবে +5 +10 +15 এরকম সংখ্যা এটা। তাহলে ইমপ্লাইজ এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু মাইনাস সি। তার মানে এই ডান পক্ষের সিটা যেহেতু পজিটিভ তাহলে মাইনাস সি, এই টোটালটা হবে নেগেটিভ। এইবার তুমি করবে কি, তুমি এই যে এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ, রুটের ভেতরে এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার লিখলাম, সামনে প্লাস মাইনাস, হয় প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এবার তোমাকে করতে হবে কি, ডান দিকটা অলওয়েজ পজিটিভ করতে হবে, অর্থাৎ নেগেটিভ থাকা চলবে না। আমি দেখতে পাচ্ছি ডান দিকটা আমার নেগেটিভ হয়ে গেছে, কারণ সিটা পজিটিভ মানে মাইনাস সি মানে নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে। তাহলে এবার উভয় পক্ষকে আমাকে ভাগ করতে হবে অভিলম্ব আকার। কী দিয়ে ভাগ করতে হবে? এই যে √A² প্লাস B² করলাম, এটা দিয়ে ভাগ করতে হবে। চিহ্ন যে কোনো একটা নিতে হবে, হয় প্লাস না হলে মাইনাস চিহ্ন। তাহলে আমি আরেকবার বলি, প্রথমে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 এই সাধারণ আকারের সমীকরণ দেওয়া থাকলে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদটিকে আমি ডান দিকে নিয়ে যাব। এবার দেখব ডান দিকের অংশটা পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, এটা দেখে নিলাম। আমি দেখতে পাচ্ছি সিটা যেহেতু পজিটিভ তাহলে এই অংশটা হচ্ছে নেগেটিভ। এবার আমাকে কী করতে হবে, উভয় পক্ষকে √A² প্লাস B² দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে √X সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এবার ভাগটা হয় প্লাস চিহ্ন দিয়ে ভাগ করতে হবে অথবা নেগেটিভ চিহ্ন দিয়ে ভাগ করতে হবে। এবার তুমি প্লাস না মাইনাস কোন চিহ্নটা নেবে তার নির্ভর করবে এই ডান দিকের এই সির ভ্যালুটার উপর। অর্থাৎ এমনভাবে তুমি ভাগ করবে যাতে ডান দিকের ভ্যালুটা পজিটিভ হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি ডান দিকের ভ্যালুটা আমার নেগেটিভ আছে, তাহলে আমি উভয় পক্ষকে ভাগ করব মাইনাস √A² প্লাস B², তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে মাইনাস √A² প্লাস ভাগ করলে এখানটা হবে মাইনাস A বাই √A² প্লাস B² ইন্টু এক্স। এটা মাইনাস √A² প্লাস B² দিয়ে ভাগ করলে হবে মাইনাস বি বাই √A² প্লাস B² ইন্টু ওয়াই। আর এটা মাইনাস √A² প্লাস B² দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাস কেটে পজিটিভ হয়ে গেল, তাহলে সি বাই √A² প্লাস B²।
এটাই হবে আমার নির্ণীয় অভিলম্ব আকার। এবার আমরা করব কেস 2, যখন সি হচ্ছে ঋণাত্মক। কেস 2 যখন সি ঋণাত্মক অর্থাৎ সি এর মানটা লেস 0, তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তাহলে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু মাইনাস সি। দেখো সি হচ্ছে ঋণাত্মক অর্থাৎ সি নেগেটিভ, তাহলে মাইনাস সি মানে পজিটিভ হয়ে যাবে, তাহলে পজিটিভ। তাহলে আমি উভয় পক্ষকে ভাগ করবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে ভাগ করে দিলাম এটা দিয়ে। ঠিক আছে, প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে এটা পেলাম। এটাই হলো আমার নির্ণীয় অভিলম্ব আকার। এবার দেখো আমরা একটা এক্সাম্পল দেখছি। 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0 সরলরেখাটি অভিলম্ব আকারে প্রকাশ করো। আমি প্রথমে সরলরেখাটা লিখলাম 3x মাইনাস 4y প্লাস 5, কনস্ট্যান্ট টার্মটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম। তাহলে 3x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 5। দেখো এটা নেগেটিভ আছে, তাহলে এটাকে ভাগ করতে উভয় দিকে নেগেটিভ সংখ্যা, তাহলে উভয় দিকে কী দিয়ে ভাগ করবো? নেগেটিভ মানে হচ্ছে আমি ভাগ করবো হচ্ছে মাইনাস রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দিয়ে। এটা দিয়ে ভাগ করলে এটা হবে মাইনাস অফ এত, যেটা হলো এটা হচ্ছে মাইনাস অফ, এটা দিয়ে ভাগ করলে এটা পজিটিভ হয়ে যাবে, এটা আর এটা হবে এটা। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলে আমি এটা পেলাম, তাহলে এটাই ইহাই নির্ণীয় অভিলম্ব আকার। নেক্সট আরেকটি সমস্যা দেখো, মাইনাস 2x প্লাস 5y মাইনাস 7 ইকুয়াল টু 0 সরলরেখাটিকে অভিলম্ব আকারে প্রকাশ করো। প্রথমে লিখলাম সরলরেখাটিকে, কনস্ট্যান্ট টার্মটাকে আমি প্রথমে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে পেলাম মাইনাস 2x প্লাস 5y ইকুয়াল টু 7। তাহলে আমি ডান দিকটা দেখতে পজিটিভই আছে, তাহলে আমাকে উভয় পক্ষে পজিটিভ দিয়ে ভাগ করতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা কী দিয়ে ভাগ করবো? উভয় পক্ষে প্লাস রুট ওভার 2 স্কোয়ার এক্সের সহগ প্লাস ওয়াই 5 স্কোয়ার ওয়াইয়ের সহগ, তার মানে প্লাস রুট ওভার 25 প্লাস 4 মানে হচ্ছে 29, প্লাস 29 দিয়ে প্লাস রুট ওভার 29 দিয়ে ভাগ করবো। তাহলে প্লাস রুট 29 দিয়ে ভাগ করলে এটা হবে মাইনাস 2 বাই রুট 29 এক্স প্লাস 5 বাই রুট ওভার 29 ইন্টু ওয়াই, এখানে হবে 7 বাই রুট ওভার 29। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আশা করি তোমরা অভিলম্ব আকারের অঙ্কগুলি সহজেই করতে পারবে। এবার আমরা জানবো দুটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয়। অর্থাৎ দুটো সরলরেখা দেওয়া থাকলে তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ এই যে দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করবে, সেই ছেদবিন্দুর স্থানাঙ্কটা কীভাবে নির্ণয় করব এবার আমরা শিখব। ধরি দুটি সরলরেখার সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, 1 আর 2। তাহলে এদের ছেদবিন্দু স্থানাঙ্ক কীভাবে বার করবো? এই দুটো সমীকরণকে সমাধান করব। সমাধান করলে আমি এক্স এবং ওয়াইয়ের মান পাবো, হ্যাঁ, সেই মানটাই হচ্ছে এদের ছেদবিন্দু স্থানাঙ্ক। এদের সমাধান আমরা কোন পদ্ধতিতে করব? তোমরা ক্লাস 9-10 যে পদ্ধতি শিখেছো সেই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি করতে পারো। তোমরা শিখেছো অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতি, এর যে কোনো একটিতে সমাধান তোমরা করবে। প্রদত্ত সরলরেখা দুটি ছেদবিন্দুর ভুজ ও কোটি যথাক্রমে সমীকরণ দুটি সমাধান করে প্রাপ্ত এক্স ও ওয়াইয়ের মান। ঠিক আছে, একটা উদাহরণ দিকে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। 2x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 সরলরেখা দুটি ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো সরলরেখা দুটোকে আমরা লিখলাম 2x মাইনাস 3y ইকুয়াল টু 1, এটা ওইদিকে নিয়ে আসলে হবে 1 নম্বর, পরেরটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এটা 2 নম্বর। তাহলে এখন 1 ও 2 নং সমীকরণকে সমাধান করবে, তুমি তোমার মতো পদ্ধতিতে সমাধান করবে, 1 আর 2কে রাফে করবে, হ্যাঁ, সমাধানটা সবসময় রাফে করবে। তাহলে সমাধান করলে পাবো x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 1। তাহলে অতএব নির্ণীয় ছেদবিন্দু স্থানাঙ্ক হবে 2, 1। নেক্সট দুটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা প্রথমে ধরে নিচ্ছি দুটো সরলরেখার সমীকরণ হলো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, 1 আর 2। আচ্ছা, এর অর্থটা কি? যে দুটি প্রদত্ত সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। ধরো 1 নং এবং 2 নং সরলরেখা দুটো পরস্পরকে আমরা পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে 1 এবং 2 নং সরলরেখার যে পি বিন্দুতে ছেদ করলো, এই পি বিন্দু দিয়ে যাবে অপর একটি সরলরেখার সমীকরণ বার করতে, মানে এই পি বিন্দু দিয়ে যাচ্ছে, ধরো এই লাল কালিতে যেটা হলো এই সরলরেখার সমীকরণটা তোমাকে বার করতে হবে। সেটাকেই বলছি যে দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। অর্থাৎ এই দুটো সরলরেখা 1 নম্বর আর 2 নম্বর সরলরেখা যদি পি বিন্দুতে ছেদ করে, তাহলে পি বিন্দু দিয়ে যায়
অপর একটি সরলরেখা, যেমন যেটা লাল কালিতে এঁকেছি, সেটার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। খুব সহজে নির্ণয় করা যায়। দেখো 1 ও 2 নং সরলরেখা দুটি ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রথমে লিখবো। আমি প্রথমে লিখলাম a1x প্লাস b1y প্লাস c1 প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, যেখানে কে হলো যে কোনো বাস্তব সংখ্যা, কে এর মান 0 হওয়া চলবে না এবং ইনফিনিটি হওয়া চলবে না। ঠিক আছে, কে এর মান নির্ণয় করার জন্য অঙ্কে অন্য একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেখান থেকে তুমি কে এর মানটা নির্ণয় করতে পারবে এবং এখানে বসিয়ে দিলেই উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুটো সরলরেখা দেওয়া থাকলে এবং সে সাধারণ আকারে নিয়ে আসতে হবে, অর্থাৎ সব বাঁ দিকে নিয়ে এসে ডান দিকটা 0 রাখতে হবে। দিয়ে 1 আর 2 নাম দিলাম। এবার 1 আর 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো একটা সরলরেখার সমীকরণ, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্লাস কে ইন্টু দ্বিতীয়টা ইকুয়াল টু 0। ঠিক আছে, যেখানে কে হলো বাস্তব সংখ্যা, কে এর মান 0 এবং ইনফিনিটি হতে পারে না। চলো আমরা একটা উদাহরণ করি, তাহলে বিষয়টি তোমরা সহজেই বুঝতে পারবে। 3x প্লাস 4y ইকুয়াল টু 4 এবং 2x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0 সরলরেখা দুটি ছেদবিন্দুগামী যেসব সরলরেখা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক তাদের সমীকরণ নির্ণয় করো। এই যে ছেদবিন্দুগামী বলেছে, ছেদবিন্দুগামী মানেই আমি যেটা থিওরি পড়লাম সেই সূত্র লাগাতে হবে, অথবা অন্যভাবেও করা যেতে পারে। ঠিক আছে, তাহলে প্রদত্ত যে দুটো আছে সে দুটোকে আমি জেনারেল ফর্মে লিখলাম। এটা মানে লেখা আছে 3x প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0, আর দ্বিতীয়টা হচ্ছে যা আছে 2x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0। 1 আর 2 নাম দিলাম। এখন 1 নং ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ আমরা পরের পাতায় কী লিখব, প্রথম সমীকরণ মানে প্রথমটা প্লাস কে ইন্টু এই দ্বিতীয় পার্টটা ইকুয়াল টু 0। তাহলে এই যে এটা প্লাস কে ইন্টু দ্বিতীয়টা 2 নংটা ইকুয়াল টু 0, যেখানে কে হলো বাস্তব সংখ্যা। এবার কে দিয়ে রেখে সিম্পলি গুণ করলাম, তাহলে এক্সগুলো কমন নিলাম, ওয়াইগুলো কমন নিলাম, কনস্ট্যান্টটা একসঙ্গে লিখলাম, তাহলে আমি এটা পেলাম। এটার নাম দিলাম 3 নাম্বার। ঠিক আছে, এবার আমার উদ্দেশ্য কি, দেখবে যে কন্ডিশন আরেকটা দেওয়া আছে সেখান থেকে কে এর মানটা বার করা এবং 3 নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে সেটাই উত্তর হয়ে যাবে। মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু থেকে 3 নং সরলরেখার লম্ব দূরত্ব বার করি, কারণ আমার এখানে 3 নং প্রশ্নে দেখবে বলে দেওয়া আছে যে মূল বিন্দু থেকে 3 নং সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে 2 একক। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে যে মূল বিন্দু থেকে সরলরেখা দুটি ছেদবিন্দুগামী সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে আমরা ছেদবিন্দুগামী সরলরেখা তো এটাই পেয়েছি, 1 ও 2 এর ছেদবিন্দুগামী সরলরেখা এটা হলো। ঠিক আছে, তাহলে এবার মূল বিন্দু থেকে এই সরলরেখাটার লম্ব দূরত্ব আমি নির্ণয় করব। মূল বিন্দু অর্থাৎ 0,0 বিন্দু থেকে 3 নং সরলরেখার লম্ব দূরত্ব মড এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালাম, তা 0 প্লাস 0 প্লাস 2k মাইনাস 4 থাকলো বাই রুট ওভার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। উপরে থাকলো হচ্ছে মড 2k মাইনাস 4, আর নিচেরটা আমি সিম্পল ভেঙে দিয়ে ক্যালকুলেট করলাম, তাহলে পেলাম আমি হচ্ছে রুট ওভার 29k স্কোয়ার প্লাস 52k প্লাস 25। তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব পেলাম। সত্য অনুসারে এটা সমান সমান কত হবে, 2 হবে। তাহলে সত্য অনুসারে দেখো এটা সমান সমান 2। এবার আমরা জানি মড থাকলে কী করে তুলতে হবে, মড থাকলে মড তুলতে গেলে আমি ওয়াইকে স্কোয়ার করতে হবে, এটা আমরা আগে জেনেছি, অথবা সামনে একটা প্লাস মাইনাস লিখে মডটাও তোলা যায়। ঠিক আছে, তাহলে আমি ওয়াইকে স্কোয়ার করে দিলাম, তাহলে রুটটা উঠে গেল, উপরটা স্কোয়ার হয়ে গেল। এবার আমি এইটার সাথে এটা কোনাকুনি গুণ করলাম, তাহলে এরকম পেলাম। হ্যাঁ, এবার আমি যোগ বিয়োগ করলে আমি এই লাস্ট লাইনটা পেলাম। ঠিক আছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি 4 কমন নেব। দেখো এখান থেকে 4 কমন নিলে এটা থাকে, আবার দেখা যাচ্ছে 7 কমন যাবে, 7 কমন এটা থাকে, 4 7 28 থেকে ভাগ করতে, তাহলে আমি এটা পেলাম। এটাকে আমি মিডল টার্ম করলাম, এটা পেলাম। এখান থেকে কে দুটো মান পাচ্ছি, কে সমান সমান পাবো একটা -3/2 -1/2। ঠিক আছে, তাহলে কে এর মান পেয়ে গেলাম। এই কে এর মানগুলো আমরা কোথায় বসাবো, 3 নাম্বার সমীকরণ বসাবো, তাহলে নির্ণীয় সরলরেখার সমীকরণটি পেয়ে যাব। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এখানে কে এর মানগুলো বসিয়ে দেবো, তাহলে আমি নির্ণীয় সরলরেখার সমীকরণ পেয়ে যাব। এখন 3 নঙে কে ইকুয়াল টু প্রথমে -3/2 বসিয়ে পাই, 3/2 বসলাম, একে সিম্পলিফাই করলে আমি পেলাম হচ্ছে y প্লাস 2 ইকুয়াল টু 0। আবার 3 নঙে আরেকবার আমি কে ইকুয়াল টু -1/2 বসালাম, এই যে পেয়েছিলাম -1/2 বসলে আমি ক্যালকুলেশন করে পেলাম 4x প্লাস 3y ইকুয়াল টু 0। তাহলে অর্থাৎ নির্ণীয় সরলরেখার সমীকরণ আগে পেয়েছিলাম y প্লাস 2 ইকুয়াল টু 0 এবং আরেকটা পেলাম 4x প্লাস 3y ইকুয়াল টু 0 নয়, আমি 10 পেয়েছিলাম। অর্থাৎ আমি প্রথমে একবার কে ইকুয়াল টু প্রথমে আমি বসিয়েছিলাম কে ইকুয়াল টু -3/2, কে ইকুয়াল টু -3/2 বসিয়ে পেয়েছিলাম y প্লাস 2 ইকুয়াল টু 0 3 নম্বরে।
আরেকবার 3 নম্বরে কে ইকুয়াল টু মাইনাস হাফ বসিয়ে পেয়েছিলাম 4x প্লাস 3y ইকুয়াল টু 10, এই দুটোই অ্যান্সার। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ y প্লাস 2 ইকুয়াল টু 0 এবং 4x প্লাস 3y ইকুয়াল টু 10, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট, এবার আমরা আগের অঙ্কটি অন্য একটি মেথডে করব। আমাকে বলেছিল যে দুটো সরলরেখা দেওয়া ছিল 1 এবং 2, এদের ছেদবিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত। আমরা গিভেন ইকুয়েশন দুটো লিখলাম, তাহলে এদের ছেদবিন্দুগামী, তাহলে এবার আমরা 1 আর 2 এর ছেদবিন্দুটা বার করব। ঠিক আছে, 1 আর 2 ধরো এই যে 1 আর 2 দুটো সরলরেখা ছেদবিন্দু, এটা বার করব। এই বিন্দুটা কী করে পাবো? 1 আর 2 সমাধান করে পাবো। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ সমাধান করে পাই, তোমরা সমাধানটা রাফে করে নেবে। ঠিক আছে, এক্সের মান দেখবে 4 পাবে, ওয়াইয়ের মান -2 পাবে। তাহলে অতএব 1 ও 2 নং সরলরেখাটি পরস্পরকে, সরলরেখা দুটি লেখো, সরলরেখা দুটি পরস্পরকে 4, -2 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দুটা স্থানাঙ্ক পেয়ে গেল 4, -2। এবার এই বিন্দু দিয়ে পাস করছে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা মূল বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত আছে। ধরি 4, বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ, তার একটা বিন্দু জানা আছে, আমি আর ধরে নেব যে সরলরেখাটার প্রবণতা m, তাহলে বিন্দু প্রবণতার আকারে আমি লিখব যে y মাইনাস y1 মানে y মাইনাস বা -2 মানে y প্লাস 2 বাই x মাইনাস x1 মানে হচ্ছে 4x মাইনাস 4 ইকুয়াল টু m ধরে নিলাম, যেখানে m হলো সরলরেখার প্রবণতা। এবার আমি কোণাকুণি গুণ করলাম, তাহলে এটা পেলাম। এবার সব বাঁ দিকে নিয়ে আসলাম এবং সরলরেখার সাধারণ আকার যেমন হচ্ছে প্রথমে x, তারপরে হচ্ছে y, তারপরে কনস্ট্যান্ট আমি রাখলাম, এটা 3 নম্বর নাম দিলাম। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সরলরেখার সমীকরণ। এখান থেকে আমাকে m এর মানটি নির্ণয় করে এখানে বসাতে হবে। m এর মানটা কীভাবে নির্ণয় করব? যে কন্ডিশনটা দেওয়া আছে যে 3 নং সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব 2 একক, সেই কন্ডিশনটা কাজে লাগিয়ে m এর মান নির্ণয় করব। m এর মান এখানে বসিয়ে দিলেই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে অতএব মূল বিন্দু অর্থাৎ 0,0 বিন্দু থেকে 3 নং সরলরেখার লম্ব দূরত্ব, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসালাম, উপরে মড অফ -4 -2 বাই √x এর সহগ স্কোয়ার আর ওয়াইয়ের সহগ স্কোয়ার অর্থাৎ √m² প্লাস 1²। এবার দেখো উপর থেকে যদি আমি মাইনাসটা বাদ দিয়ে কমন নিই, তাহলে মড অফ মাইনাস মানে পজিটিভ, তাহলে শুধু হবে উপরে মড 4m প্লাস 2, কারণ মডের ক্ষেত্রে মাইনাস মানেই সেটা পজিটিভ হিসেবে আমরা ধরবো, আর নিচে থাকবে √m² প্লাস 1। তাহলে আমি এটা পেলাম। তাহলে সত্যানুসারে এটা সমান 2। এবার মড তুলতে গেলে আমরা কেউ উভয় পক্ষকে বর্গ করে দেবো, অথবা তুমি মড তুলে আগে প্লাস মাইনাস চিহ্ন নিয়েও করতে পারতে। আমি বর্গ করলাম, বর্গ করার পর কোণাকুণি গুণ করে আমি সিম্পলিফিকেশান করলাম, সিম্পলিফিকেশান করে আমি ফাইনালি এটা পেলাম। এখান থেকে দেখো m এর ভ্যালু একটা 0 আসবে আর একটা -4/3 আসবে। তাহলে m এর মান 0 একবার আর একবার -4/3 3 নম্বর সমীকরণে বসাবো, তাহলে আমি উত্তরটি পেয়ে যাব। এই যে এটা 3 নম্বর সমীকরণ, এখানে m এর মান দুটো বসাতে হবে। তাহলে এখন 3 নঙে m = 0 বসিয়ে পাই, 3 নঙে 0 বসলে আমি পাবো y + 2 = 0। আবার 3 নঙে m = -4/3 বসিয়ে 4/3 বসলাম, আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেলাম 4x + 3y = 10। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ y + 2 = 0 এবং 4x + 3y = 10, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা পরীক্ষায় এই দুটো পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারো। নেক্সট, 3টি প্রদত্ত সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত অর্থাৎ কনকারেন্স হওয়ার শর্ত। দেখো আমার যদি প্রদত্ত 3টে সরলরেখা দেওয়া আছে a1x + b1y + c1 = 0, এটা 1 নম্বর সরলরেখা, a2x + b2y + c2 = 0, এটা 2 নম্বর সরলরেখা, এবং a3x + b3y + c3 = 0, এটা 3 নম্বর সরলরেখা। অর্থাৎ এই 3টে সরলরেখা সমবিন্দু বলতে কি বোঝায়? অর্থাৎ 3টে সরলরেখা একটা বিন্দুতে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, যে বিন্দুতে গেলো তৃতীয় সরলরেখাটাও একই বিন্দুতে যাবে। ঠিক আছে, 3টে সরলরেখা যদি একটা বিন্দু দিয়ে যায় তবেই সেটাকে আমি সমবিন্দু বলবো। ঠিক আছে, সরলরেখা 3টে। তাহলে এই বিন্দুটা 3টে সরলরেখার উপরেই অবস্থিত। আমরা কি করব? সমবিন্দু হওয়ার শর্ত নির্ণয় করার জন্য প্রথমে যে কোনো দুটো সমীকরণকে আমি সমাধান করব। ঠিক আছে, 1, 2, 3-এর মধ্যে তুমি দুটো সমীকরণ চয়েস করবে, সেই দুটোকে সমাধান করবো। আমরা সাধারণত প্রথম দুটোই সমাধান করব।
তাহলে প্রথম দুটো সমাধান করলে সেখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান পাবো। সেই এক্স এবং ওয়াইয়ের মানটা তৃতীয় সমীকরণে বসাবো। যদি তৃতীয় সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ এখানে তৃতীয় সমীকরণে এক্স ও ওয়াইয়ের মান বসালে যদি তৃতীয় সমীকরণে বাম পক্ষটা আমার 0 আসে, কারণ ডান পক্ষে 0 আছে, তাহলেই আমরা বলবো যে সরলরেখা তিনটি সমবিন্দু। যদি সিদ্ধ না হয় তাহলে বলবো সরলরেখা তিনটি সমবিন্দু নয়। দেখো এই তিনটি প্রদত্ত সরলরেখার সমবিন্দু বা কনকারেন্ট হবে যদি দুটি সরলরেখার ছেদবিন্দু দ্বারা তৃতীয় সরলরেখার সমীকরণ সিদ্ধ হয়। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টি সহজেই বুঝতে পারবো। x - y + 4 = 0, 2x + 3y - 6 = 0 এবং 8x + 7y - 26 = 0 এই সরলরেখাগুলি সমবিন্দু কিনা পরীক্ষা করো। আমরা তিনটে নাম দিলাম, তিনটে সরলরেখা 1, 2, 3। আমরা প্রথমে প্রথম দুটো সরলরেখার সমাধান করব। তুমি তোমার মতো পদ্ধতিতে রাফে সমাধান করবে। যে এখন 1 ও 2 নং সমীকরণ সমাধান করে পাই x = -6/5, y = 14/5। এবারে এই এক্স এবং ওয়াইয়ের মানটা এই 3 নম্বর সমীকরণের বাম দিকে বসাবো। যদি দেখি 3 নম্বর সমীকরণ বাম দিকে বসিয়ে আমি 0 চলে আসছে, অর্থাৎ ডান পক্ষটা চলে আসছে, তাহলে সমীকরণটা সিদ্ধ করে। যদি 0 না আসে, অর্থাৎ ডান পক্ষ না আসে, তাহলে সমীকরণটা সিদ্ধ করবে না। যদি সমীকরণটা সিদ্ধ করে তাহলে বলবো প্রদত্ত সরলরেখা তিনটি সমবিন্দু। যদি সিদ্ধ না করে তাহলে বলবো প্রদত্ত সরলরেখা তিনটি সমবিন্দু নয়। এখন 3 নং সমীকরণে x = -6/5 ও y = 14/25 বসিয়ে পাই। তাহলে বাম পক্ষ বসালাম, বাম পক্ষে বসলে আমি এটা পেলাম কত, -1, আর ডান পক্ষতে কত ছিল, 0। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কী হলো, সমান হলো না। তাহলে অতএব বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে অতএব এক্স ও ওয়াইয়ের মান 3 নং সমীকরণকে সিদ্ধ করে না। অতএব প্রদত্ত সরলরেখা তিনটি সমবিন্দু নয়। নেক্সট প্রবলেম, Px1, y1 ও Qx2, y2 বিন্দু দুটির সংযোগ সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করলে দেখাও যে x2 = x1 + r cos θ, y2 = y1 + r sin θ, যেখানে r = pq। অর্থাৎ p এবং q এর দুটো বিন্দু বলে দিয়েছি এবং pq এর দূরত্বটা বলে দিয়েছি r, এবং এই p আর q সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ pq সরলরেখাটার প্রবণতা বলে দিচ্ছে tan θ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে x2 = x1 + r cos θ, y2 = y1 + r sin θ। অ্যান্সার দেখো, p আর q বিন্দু দুটো বলেছে, তাহলে pq মানে হচ্ছে r। তাহলে pq এর মধ্যে দূরত্ব √, ভুজদ্বয়ের বিয়োগফল তার স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল তার স্কোয়ার, অর্থাৎ পেলাম √, x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। আবার প্রবণতা মানে tan θ সমান কী হয়, প্রবণতা মানে হচ্ছে প্রথমে লিখতে হবে কোটিদ্বয়ের বিয়োগফল বাই ভুজদ্বয়ের বিয়োগফল। এবার দেখো এটাকে আমি লিখতে পারি tan θ-কে sin θ বাই cos θ, এদিকে যা আছে তাই। এবার আমি লিখলাম এই x2-কে এখানে নিয়ে গেলাম আর sin θ-কে এখানে নিয়ে আসলাম, এই দুটোর পরস্পর জায়গা চেঞ্জ করে দিলাম। তাহলে পেলাম x2 - x1 বাই cos θ = y2 - y1 বাই sin θ। এবার তোমরা জেনে রাখবে, ধরো এরকম আছে 1/2 = 2/4। তাকে এই দুটো অনুপাত তো সমান। যদি এরকম দুটো অনুপাত সমান থাকে তাহলে সেটাকে লিখতে পারো = √1² + 2²। হ্যাঁ, মানে উপর দুটোর স্কোয়ারের যোগফলের রুট, নিচেরটাও তাই, 2² + 4²। দেখো এটার অনুপাত, এটাও 1/2, যেমন এটা 1 কাটাকাটি করে দেখো 1/2 আসবে, কারণ উপরটা মানে হয়ে যাবে 2 × 4 হচ্ছে √5, আর নিচেরটা হবে হচ্ছে 4 × 16 √20। তাহলে √5 √20 মানে হচ্ছে 2√5, 5 5 1/2। ঠিক আছে, এটা লেখা যায়। অর্থাৎ কি, অর্থাৎ যদি a/b = c/d থাকে এরকম অনুপাত, তাহলে সেটা সমান লেখা যাবে √a² + c², আর নিচে লেখা √b² + d²। তাহলে এখানে এই অনুপাত দুটো সমান, তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি √x2 - x1 তার স্কোয়ার প্লাস y2 - y1 তার স্কোয়ার, আর নিচে √cos² θ প্লাস sin² θ।
এবার দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে আর রুট ওভার x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার, এটা মানে আমরা প্রথমেই পেয়েছিলাম দেখো পিকিউ মানে আর, মানে এটা পেয়েছিলাম। এটা হচ্ছে আমি যদি 1 নম্বর নাম দিয়ে দিই তাহলে আমি এইটার বদলে আর বসাতে পারি। তাহলে এখানে দেখো উপরে আর বসালাম, নিচে টোমান r/1 মানে আর হয়ে গেল। এই পাশে লিখে দিলাম ইউজিং 1। ঠিক আছে, অতএব আমি এই প্রথমটা সমস্যা আর লিখতে পারি x2 মাইনাস x1 বাই কস থিটা ইকুয়াল টু আর, বা x2 মাইনাস x1 ইকুয়াল টু আর কস থিটা, বা x2 ইকুয়াল টু x1 প্লাস আর কস থিটা। দেখবে এটাই প্রমাণ করতে দিয়েছে। এবং y2 মাইনাস y1 বাই সাইন থিটা ইকুয়াল টু আর লিখতে পারি, বা y2 মাইনাস y1 ইকুয়াল টু আর সাইন থিটা, বা y2 ইকুয়াল টু y1 প্লাস আর সাইন থিটা। ঠিক আছে, দেখবে এটাও আমাকে প্রমাণ করতে দিয়েছে। অতএব x2 ইকুয়াল টু এত এবং y2 ইকুয়াল টু এত প্রুফ প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, পি বিন্দু এ x1, y1 ও বি x2, y2 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এবিকে পি বিন্দুটা m:n অনুপাতে বিভক্ত করে। যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখার উপর পি সরলরেখা পি বিন্দুগামী হয়, তবে দেখাতে হবে m/n ইকুয়াল টু মাইনাস ax1 প্লাস by1 প্লাস c বাই ax2 প্লাস by2 প্লাস c। তাহলে আমরা ছবিটা আঁকি। প্রথমে এবি একটা সরলরেখা আছে, এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। পি একটা বিন্দু এবি সরলরেখাকে m:n অনুপাতে বিভক্ত করেছে। এই পি বিন্দুটা বলেছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা প্রথমে পি বিন্দু স্থানাঙ্ক বার করি। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার বলছে পি বিন্দুটা কার উপর অবস্থিত, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখাটির উপর অবস্থিত। ঠিক আছে, যেহেতু ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখাটি পি বিন্দুগামী, তাহলে আমি x এর জায়গায় এই মানটা বসাবো এবং y এর জায়গায় এটা বসাবো। অর্থাৎ x এর জায়গায় হচ্ছে ভুজ এবং y এর জায়গায় কোটিটি বসাবো। তাহলে আমি বসালাম, তাহলে এটা পেলাম। এবার দেখো এটা লসাগু কত হবে, m প্লাস n। ঠিক আছে, আমি একটু স্টেপ জাম্প করেছি, এটা লসাগু করেছি m প্লাস n দিয়ে m প্লাস nটা ওইদিকে গুণ করে দিয়েছি, তাহলে 0 হয়ে গেছে। আর এই দিকটা হবে দেখো এর সাথে উপরটা গুণ amx2 প্লাস anx1 প্লাস bmy2 প্লাস bny1, আর এর সাথে c ইন্টু m প্লাস n হবে, তাহলে cm প্লাস cn। তুমি স্টেপ জাম্প না করে লসাগু করে তোমার মতো করবে, দেখবে এটাই আসবে। এবার আমি কী করলাম, এমটা কমন নিলাম। কোথা থেকে, এখান থেকে একটা এম কমন নিলাম, এখান থেকে একটা এম কমন নিলাম, আর এখান থেকে একটা এম কমন নিলাম। তাহলে কমন নিলে পড়ে থাকে কত, ax2, এখান থেকে নিলে পড়ে থাকে by2, এখানে পুরো c। বাকি যেগুলো আছে এটা এটা আর এটা থেকে আমি n কমন নিলাম, তাহলে হবে n কমন নিলে ax1 প্লাস by1 প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটা যা আছে প্রথমে বাঁ দিকে থাকলো, আর এটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে পেলাম এটা প্লাস আছে, ওদিকে মাইনাস এটা পেলাম। এবার m এর নিচে n, m/n ইকুয়াল টু মাইনাস এটার নিচে এটা নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছে, দেখবে প্রুভড। নেক্সট প্রবলেম, একটি বর্গক্ষেত্রের দুটি বাহু যদি 5x মাইনাস 2y ইকুয়াল টু 13 এবং 5x মাইনাস 2y প্লাস 16 ইকুয়াল টু 0 সরলরেখাদ্বয়ের অংশ হয়, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যে দুটো সমীকরণ দেওয়া আছে সেটা লিখলাম। সমীকরণ দুটো খেয়াল করো, শুধু কনস্ট্যান্ট টার্মটা আলাদা। দেখো এটাও 5x মাইনাস 2y, এখানেও 5x মাইনাস 2y। প্রথমটার কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -13, দ্বিতীয়টা ধ্রুবক পদ আছে +16। ঠিক আছে, দুটো সমীকরণের ধ্রুবক পদই আলাদা, বাকি সবই একই, মানে এক্সের সহগ ওয়াইয়ের সহগগুলো একই। তাই এই সরলরেখা দুটো কি হবে, সমান্তরাল সরলরেখা। অর্থাৎ দুটি সরলরেখা সমান্তরাল তোমরা কিভাবে বুঝবে, যদি শুধু ধ্রুবক পদটি আলাদা হয়, বাকি সব একই থাকে, অর্থাৎ এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ একই, এবং ধ্রুবক পদটি যদি আলাদা হয় তাহলে কী হবে, সরলরেখা দুটো সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই সরলরেখা দুটো সমান্তরাল, তাহলে 1 নং ও 2 নং সরলরেখা পরস্পর সমান্তরাল। এবার যদি আমি ABCD বর্গক্ষেত্র ধরে নিই, তাহলে এটা তো দুটো বাহুর সমীকরণ, তাহলে সমান্তরাল। তাহলে যদি এবির সমীকরণ আমি প্রথমটা ধরি, তাহলে ডিসির সমীকরণ হবে দ্বিতীয়টা। ঠিক আছে, কারণ এই দুটো সরলরেখা সমান্তরাল, তাহলে বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাহলে
এই বাহুটার সমীকরণ যদি এটা হয় 1 নম্বরটা হয়, তাহলে ডিসি বাহুর সমীকরণ হবে 2 নম্বরটা। ঠিক আছে, এটা লিখলাম। এইবার আমাকে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার প্রথমে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দরকার। যদি আমি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য জেনে, কারণ বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহু যদি জেনে যায় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। ঠিক আছে, আমরা প্রথমে এর যে কোনো একটা সরলরেখা অর্থাৎ এবি বা ডিসি এর উপর যে কোনো একটি বিন্দু জানবো। ধরি এবিসিডি হলো একটি বর্গক্ষেত্র এবং এবি বাহুর সমীকরণ এটা হলো 5x - 2y - 13 = 0 ও ডিসি বাহুর সমীকরণ হলো 5x - 2y + 16 = 0। এবার দেখো লিখছি 0,8 বিন্দুটি ডিসি বাহুর ওপর অবস্থিত, অর্থাৎ এই বাহুটার উপর 0,8 বিন্দুটা অবস্থিত। কি করে বার করলাম? তুমি কি করবে, ধরো ডিসিটা নিচ্ছি, তো এখানে তুমি এক্স বা ওয়াই যে কোনো একটা 0 বসে দাও। আমি ধরো এক্স = 0 বসালাম। তাহলে এখানে যদি এক্স = 0 বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের মান কত পাবো? এক্স = 0 বসালে ওয়াইয়ের মান পাবো দেখবে 8। তাহলে 0,8 বিন্দুটা ডিসি বাহুর উপর অবস্থিত। তুমি এক্সের মানে 1ও বসাতে পারতে, এক্সের মানে 1 পেলে ওয়াইয়ের মানে একটা অন্য কিছু পেতে। আবার এক্সের মানে 5 বসাতে পারতে, তাহলে ওয়াইয়ের মানে একটা অন্য কিছু পেতে। তুমি যে কোনো বিন্দু বসাতে পারতে। আমরা সাধারণত 0 বসালে অঙ্কটি সহজ করার জন্য। ঠিক আছে, তাহলে এর উপর আমি একটা বিন্দু পেয়ে গেলাম, কত? 0,8 ডিসি বাহুর উপর। এইবার যদি এই বিন্দু থেকে এই এবি সরলরেখার যদি আমি লম্ব দূরত্ব টানি, ধরো যে বিন্দুটা এটা পেয়েছি, এটা বিন্দু, তাহলে এখান থেকে যদি আমি এটা লম্ব দূরত্ব একটা টেনে দিই, তাহলে এটাই তো বর্গক্ষেত্রের একটা বাহু, তাহলে এই বাহুটা পাওয়া যাবে। এটাও যায়, এটাও তাই। ঠিক আছে, এটা মানে এই বাহুটা পাওয়া মানে 4টে বাহু তো একই, তাহলে 4টে বাহুর দৈর্ঘ্য একই, তাহলে বর্গক্ষেত্রে একটা বাহু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমি এবার হচ্ছে এই বিন্দুটা মানে কোন বিন্দুটা? 0,8 থেকে এই এবি বাহুর লম্ব দূরত্বটা বার করবো। তাহলে এই অংশটা হবে, এই অংশটা মানেই তো এডি মানেই তো বর্গক্ষেত্রের একটা বাহু পাওয়া গেল। ঠিক আছে, কারণ আবার জানি আমরা বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, যে কোনো একটা বাহু পেলেই হবে, সেটাই হবে সব বাহু কটারই দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমরা লিখেছি 0,8 বিন্দুটি ডিসি বাহুর উপর অবস্থিত। তাহলে বুঝতে পারলে কোনো সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু যদি বার করতে চাও, তাহলে তুমি একটা মনে মনে এক্স বা ওয়াইয়ের মান বসিয়ে দেবে, তোমার যা খুশি। আমরা সাধারণত এক্স বা ওয়াইয়ের মানটা 0 বসাই, তাহলে অঙ্কটি সহজ করার জন্য তুমি 1, 2, 3, -1 যা খুশি বসাবে। তাহলে এক্স বা ওয়াইয়ের মান বসালে তুমি যদি এক্সের মান বসাও তাহলে ওয়াইয়ের মান পেয়ে যাবে, আর যদি ওয়াইয়ের মান বসাও তাহলে এক্সের মান পেয়ে যাবে। তাহলে এক্স আর ওয়াইয়ের যে মানগুলো পেলে সেগুলোই হচ্ছে ওই সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক। আমরা এখানে পেয়েছি 0,8। তাহলে এখন 0,8 থেকে অপর যে বাহুটা আছে সেটা লম্ব দূরত্ব বার করব। তাহলে অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 0,8 বিন্দু থেকে এবি এর লম্ব দূরত্ব। তাহলে এবি বাহুর লম্ব দূরত্ব, এবি মানে হচ্ছে এটা, এর লম্ব দূরত্ব 0,8, তাহলে এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 8 বসাবো। তাহলে মড অফ 0 - 8 বসালে -16 -13 বাই √ এক্সের সহগ প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার, তাই তো? মানে বাই √ এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার, অর্থাৎ বাই √ 5 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার 2 স্কোয়ারই হবে, বাই √ 5 স্কোয়ার প্লাস এটা হবে হচ্ছে 2 স্কোয়ার। ঠিক আছে, 2 স্কোয়ার। তাহলে উপরে পাচ্ছে হচ্ছে -29 আর নিচে হচ্ছে 5 × 5 = 25, হচ্ছে শুধু হচ্ছে √29। তাহলে -29 মানে মড থাকলে পজিটিভ, 29/√29 একক। ঠিক আছে, 29/29 কাটাকাটি করলে √29 একক। এটা হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যে বাহু স্কোয়ার মানে √29 তার স্কোয়ার বর্গ মানে 29 বর্গ একক। নেক্সট প্রবলেম, 7x - 6y = 20 সরলরেখার উপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। অর্থাৎ তোমাকে বলছে এই সরলরেখাটার উপর একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটিটা ভুজের দ্বিগুণ। তাহলে গিভেন সরলরেখা যেটা লিখলাম, ধরি 1 নং সরলরেখার উপর বিন্দুটির স্থানাঙ্ক। দেখো, যদি তোমাকে কি বলেছে, বলা হয়েছে যে যার কোটিটা হচ্ছে ভুজের দ্বিগুণ। তাহলে যদি তুমি ভুজ এইচ ধরো, তাহলে কোটি কত হবে? ভুজের দ্বিগুণ মানে 2h হবে। তাহলে বিন্দুটা হয়ে গেল h, 2h। ঠিক আছে, তাহলে ধরি 1 নং সরলরেখার উপর বিন্দুটির স্থানাঙ্ক h, 2h। তাহলে হচ্ছে h, 2h, এই বিন্দুটা 1 নংয়ের উপর অবস্থিত, তাহলে এক্সের জায়গায় h আর ওয়াইয়ের জায়গায় 2h বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলাম, বসে ক্যালকুলেটরে h এর মান কত পেলাম? -4। তাহলে আমার বিন্দুটা h এর ভ্যালুটা বসিয়ে দেয়, h এর জায়গায় যদি -4 বসিয়ে দেওয়া হয় তাহলে বিন্দুটা হবে একটা -4, -8। তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক -4, -8। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম,
3x প্লাস 4y প্লাস এম ইকুয়াল টু 0 সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক হলে এম এর মান নির্ণয় করো। এটা সরলরেখা আছে, মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব এক্স এম ও ওয়াইয়ের জায়গায় 0 বসালাম, তাহলে এটা পেলাম প্লাস এম থাকলো বাই রুট ওভার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। এটা থেকে পেলাম মড এম বাই 5 একক। 57 এটা সমান সমান 2, তাহলে মড এম ইকুয়াল টু 10। মড ভ্যালু উঠাতে গেলে আমরা বোথ সাইড স্কোয়ার করবো অথবা আগে হচ্ছে প্লাস মাইনাস নেবো, তাহলে এম স্কোয়ার ইকুয়াল টু 100 বা এম ইকুয়াল টু প্লাস মাইনাস 10। অতএব নির্ণীয় এম এর মান প্লাস মাইনাস 10 অ্যান্সার। আমার নোট দেখো এম মড এম বাই 5 ইকুয়াল টু 2। আবার দেখো মড এম যদি উঠাতে চাই আমি স্কোয়ার না করলে আগে প্লাস মাইনাস চিহ্ন দিতে পারি, তাহলে প্লাস মাইনাস এম বাই 5 ইকুয়াল টু 2, তাহলে এম সমান সমান প্লাস মাইনাস 10। ঠিক আছে, নেক্সট প্রবলেম। 2x মাইনাস 5y প্লাস 12a ইকুয়াল টু 0 সরলরেখার উপর a t স্কোয়ার কমা 2at একটি বিন্দু, এর থেকে সরলরেখার উপর অবস্থিত দুটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। গিভেন যেটা দেওয়া আছে 1 নম্বর লিখলাম, যেহেতু a t স্কোয়ার কমা 2at বিন্দুটি 1 নং সরলরেখার উপর অবস্থিত, তাই x এর জায়গায় আমরা a t স্কোয়ার আর y এর জায়গায় 2at বসালাম। এখান থেকে a 2a কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, তাহলে এটা ধরো t স্কোয়ার মাইনাস 5t প্লাস 6 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে 2a কমন নিয়ে এদিকে ভাগ করে দিলাম, 0/2a মানে 0 হয়ে গেল। এটা হচ্ছে মিডল টার্ম করলাম, তাহলে এটা পেলাম। এখান থেকে t এর ভ্যালু পেলাম 2,3। এবার দেখো যে বিন্দুটা ছিল এখানে t এর মানে একবার 2 বসাবো, 2 বসালে কত হবে 4a, 4a, তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 4a, 4a এবং t এর মান 3 বসালে কত পাবো 9a, 6। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম। যে সরলরেখার আনতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, তার সমীকরণ নির্ণয় করো। দেখো আনতি দেওয়া আছে 150 ডিগ্রি, তাহলে সরলরেখাটা প্রবণতা এম সমান tan 150। tan 150 ডিগ্রিকে আমি লিখতে পারি tan 180 মাইনাস 30 ডিগ্রি। এটা সেকেন্ড কোঅর্ডিনেট tan নেগেটিভ, তাহলে হচ্ছে মাইনাস tan 30 ডিগ্রি মানে মাইনাস 1/√3 হলো। ঠিক আছে, তাহলে প্রবণতা জেনে গেছি। তাহলে আমি কি ধরবো, যে ধরি সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c, এম এর ভ্যালুটা বসালাম এটা। ঠিক আছে, y ইকুয়াল টু এম এর ভ্যালু হচ্ছে মাইনাস 1/3, তাহলে y ইকুয়াল টু মাইনাস x/√3 প্লাস c। এটাকে আমি ধরো √3 দেবো, যদি গুণ করে অর্থাৎ সিম্পলিফিকেশন করছি, তাহলে আমি এটা পেলাম। এটাকে এক্সটাকে বাঁ দিকে নিয়ে গেলাম, আর √3 প্লাস √3 ইন্টু সিটাকে বাঁ দিকে নিয়ে তাহলে এটা পেলাম। এটা 1 নম্বর। তাহলে মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব আমি বার করলাম, সেটা পেলাম হচ্ছে মড মাইনাস √3c/2। মড মাইনাস মানে হচ্ছে পজিটিভ, মড মানে পজিটিভ মানে হচ্ছে মড √3 ইন্টু c/2 একক। তাহলে 57 এটা সমান 10 বলে দিয়েছে, তাহলে মড উঠাতে গেলে আমরা জানি হয় বোথ সাইড স্কোয়ার করবো না আগে প্লাস মাইনাস চিহ্ন নেবো, আমি প্লাস মাইনাস চিহ্ন নিলাম। তাহলে এখান থেকে যদি c ক্যালকুলেট করি তাহলে দেখবে পাবো প্লাস মাইনাস 20/√3। এখন 1 নংয়ে c এর মানে একবার প্লাস মাইনাস 20/√3 বসায়, তাহলে একবার প্লাস ভ্যালু বসাবো, একবার হচ্ছে একবার c এর মানে প্লাস 20/√3 আর একবার c এর মানে মাইনাস 20/√3 বসাবো। তাহলে কি পাবো দেখো, তাহলে প্লাস 20/√3 যদি বসাই তাহলে এইটা পাবো, তুমি বসিয়ে দেখবে 1 নম্বর সমীকরণ মানে এই জায়গাটায়। ঠিক আছে, একবার c এর মান বসাবো হচ্ছে প্লাস 20/√3, তাহলে c এর মান যদি প্লাস 20/√3 বসায় তাহলে √3 থেকে দেবে, তাহলে সেক্ষেত্রে মাইনাস 20 থাকবে। আর একবার বসাবো মাইনাস 20/√3, তাহলে √3 থেকে দেবে মাইনাস হলে প্লাস 20 হবে। ঠিক আছে, অর্থাৎ একটা সমীকরণ পাবো আমরা x প্লাস √3y মাইনাস 20 ইকুয়াল টু 0 এবং আর একটা যদি পাবো x প্লাস √3y প্লাস 20 ইকুয়াল টু 0। অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ এটা, যেটা পেলাম এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ সমস্যা। 4,-6 বিন্দুগামী এবং অক্ষ দুটির ওপর ছেদিতাংশের মান পরস্পর সমান ও একই চিহ্নযুক্ত, আর 2 নম্বর বলছে পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা ছেদিতাংশ আকার, তাহলে ছেদিতাংশ আকারে আমরা সরলরেখার সমীকরণ জানি x/a প্লাস y/b ইকুয়াল টু 1। দেখো 1 নম্বরটা কী বলেছে, পরস্পর সমান হবে কিন্তু একই চিহ্নযুক্ত হবে। ছেদিতাংশ আকারের সমীকরণ কী হবে, তাহলে ধরি সরলরেখাটার সমীকরণ x/a প্লাস y/a ইকুয়াল টু 1। কারণ বলছে পরস্পর ছেদিতাংশের মান মানে x ছেদিতাংশ আর y ছেদিতাংশটা মান দুটো একই এবং চিহ্ন দুটো একই, অর্থাৎ দুটোই প্লাস অথবা দুটোই মাইনাসও ধরতে পারতে, অর্থাৎ x/-a প্লাস y/-a ইকুয়াল টু 1ও ধরতে পারতে, কারণ বলছে পরস্পর সমান ও একই চিহ্নযুক্ত হবে।
ঠিক আছে, তাহলে আমি সরলরেখাটার সমীকরণ ধরলাম, ছেদিতাংশ আকার বলেছে, তার জন্য এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই ফর্মে হবে, এবং ছেদিতাংশ দুটোর মান অর্থাৎ এক্স ছেদিতাংশ এবং ওয়াই ছেদিতাংশ দুটোর মান একই হবে, তার জন্য দুটোই আমি এ ধরলাম। তাহলে এটা সিম্পলিফাই করলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। ঠিক আছে, এবার ওটা বলে দিচ্ছে প্রশ্ন, দেখবে ইহা 4,-6 বিন্দুগামী, তাহলে এক্সের জায়গায় 4, ওয়াইয়ের জায়গায় -6 বসে, এর ভ্যালু পেলাম -2, এর ভ্যালুটা আবার 1 নঙ্গে বসিয়ে দিলাম, তাহলে তুমি নির্ণয় সরলরেখার সমীকরণ পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -2, এটা অ্যান্সার। দ্বিতীয়টা কী বলছে, দ্বিতীয়টা পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ আমি সমীকরণটা ধরবো এক্স বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস এ ইকুয়াল টু 1, কারণ সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন, অর্থাৎ একটা এ হলে অপরটা হবে মাইনাসে। ধরি সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস এ ইকুয়াল টু 1, এটা সিম্পলিফাই করলে পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ। এটাও তো বলে দিয়েছে 4,-6 বিন্দুগামী, তাহলে এক্সের জায়গায় 4 আর ওয়াইয়ের জায়গায় -6 বসলে আমি এ সমান সমান পেলাম 10, এবার এর মানটা এই 1 নঙ্গে বসিয়ে দিই, তাহলে আমি নির্ণয় সরলরেখার সমীকরণ পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি আজকের সমস্যাগুলো তোমরা সহজেই বুঝতে